একটা রাজনৈতিক দল যার এত বেশি ঔদ্ধত্য এবং এত বেশি ঘামান্ড ছিল যে সেই দল সরকারে থাকাকালীন তার কোনো নেতা মন্ত্রী পদত্যাগ করতো না। যতই দুর্নীতি হোক, যতই তাদের বিরুদ্ধে অভিযোগ উঠুক এবং যতই মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলন করুক, কিন্তু সেই দলের কোনো নেতা মন্ত্রী কখনো পদত্যাগ করতো না। হ্যাঁ, এতটাই ঔদ্ধত্য ছিল বর্তমান কেন্দ্রের শাসক দলের। কিন্তু সেই ঔদ্ধত্য ভেঙে চুরমার করে দিয়েছে আমাদের বর্তমান জেএনজি, ককরোচ জনতা পার্টি এবং ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ, যারা সেই শাসক দলের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এতদিন আন্দোলন করে চলেছেন। ফলে এই সমস্ত মানুষদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে শাসক দল, মোদী সরকার, এমনকি পদত্যাগ করতে বাধ্য হয়েছে আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এই প্রসঙ্গেই বলা যায় যে অদূর ভবিষ্যতে বর্তমান রাজনীতির এবং ভারতের যে রাজনৈতিক ব্যবস্থা এবং দলীয় ব্যবস্থা, তার একটা আমূল পরিবর্তন বা আন্দোলনের একটা পরিবর্তন হতে চলেছে, বা সূচনা হলো এই পদত্যাগের মাধ্যমে বলা যায়। কেন বলছি? কারণ এই ঔদ্ধত্য ভেঙে গেছে যে কোনো মন্ত্রীকে জোর করে বা কোনো পদাধিকারীকে জোর করে পদত্যাগ করা যাবে না, আন্দোলন করে পদত্যাগ করা যাবে না, এই ট্যাবুটা ভেঙে গেছে। এরপরে যদি আরও দুর্নীতিবাজ নেতামন্ত্রী প্রমাণিত হয় এবং কেউ যদি দায়িত্ব গ্রহণ করে সেই দায়িত্ব পালন করতে না পারে, দায়িত্ববোধ না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না নেয়, তাহলে তার বিরুদ্ধেও অদূর ভবিষ্যতে আন্দোলন হবে, এমনকি তাকেও পদত্যাগের দাবিতে সোচ্চার হবে সারা দেশবাসী। সোনাম ওয়াংচুক থেকে সমস্ত আন্দোলনকারীরা জয়ী হলো, এটা একটা পর্ব মিটে গেল শিক্ষার ক্ষেত্রে। এবার শুরু হবে নতুন করে আন্দোলন আবার, যেটা ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ খুলে বসেছে। যেমনটা ককরোচ জনতা পার্টি বলে শুরু করেছে, সেরকমই এবার E20 জনতা পার্টি, মানে ইথানল জনতা পার্টি বা এরকম একটা পেজ খুলেছে, যেটা ইতিমধ্যেই কয়েক লক্ষ ফলোয়ার্স গেইন করেছে। এমনকি রিজার্ভেশন হাটাও আন্দোলন বলে একটা পেজ, এটাও কয়েক লক্ষ ফলোয়ার গেইন করেছে। ফলে এতেই বোঝা যাচ্ছে যে বর্তমানে আন্দোলনের পরিভাষা কতটা পরিবর্তন হয়ে গেছে। আন্দোলন অনেকটা বলা যায় সোশ্যাল মিডিয়া নির্ভর, অনেকটা বলা যায় রোমাঞ্চকর নির্ভর। কারণ জেনজি প্রোটেস্ট, এই কম বয়সী ছেলেমেয়েদের আন্দোলন অনেক সময় মজার ছলে হয়, অনেক সময় আনন্দের সাথে হয়। আগের আন্দোলনে সবসময় লড়াই, বিদ্রোহ, মানে টিয়ার গ্যাস, একটু ঢিল ছোড়াছুরি, জুতো ছোড়াছুরি, মারামারি এসব হতো, লাঠিচার্জ হতো। কিন্তু বর্তমানে আন্দোলনে নাচ গান হচ্ছে, বর্তমানে আন্দোলনে রিলস ভিডিও সোশ্যাল মিডিয়ায় তৈরি করা হচ্ছে। বর্তমান আন্দোলনগুলোতে দেখতে পাচ্ছি আমরা মজার ছলে, আনন্দ ফুর্তির সঙ্গে সবাই আন্দোলনে যোগ দিচ্ছে। কেন? এর মাধ্যমে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আন্দোলনে প্রচুর সংখ্যক মানুষ জনসমাগম করতে পারা যাচ্ছে। কারণ আন্দোলনে সবাই সাপোর্ট করুক কি না করুক, কিন্তু ভিড়টা তৈরি করতে পারছে। কারণ এই আন্দোলনে গেলেই সেখানে বিভিন্ন ক্লিপ নিতে পারছি, সেখান থেকে বিভিন্ন ফটোশ্যুট করতে পারছি, সেখান থেকে কিছু ভিডিও তৈরি করতে পারছি এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়াতে পারছি, সাথে সাথে এই ভিড়টা দেখিয়ে শাসকের বিরুদ্ধে যে ক্ষোভ, সেটারও বহিঃপ্রকাশ হচ্ছে। শাসক দল বুঝতে পারছে যে এত লোক এই শাসকের বিরুদ্ধে, এমনকি এই অন্যায়ের প্রতিবাদে আন্দোলনে নেমে পড়েছে। ফলে বিভিন্ন রকমভাবে আন্দোলনকে বর্তমানে ডিজিটালাইজড করা হচ্ছে। আন্দোলনও বর্তমানে ডিজিটাল হয়ে গেছে এবং এই আন্দোলনকে অবশ্যই আমরা উত্তর আধুনিক আন্দোলন হিসেবে পরিচিতি দিতে পারি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অতীতে যে আন্দোলনগুলো হতো এবং এখন যে আন্দোলনগুলো হচ্ছে, তার মধ্যে একটা বিস্তর ফারাক। ফলে আগামীতে বিজেপি নামক যে রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে একটা চ্যালেঞ্জ যে সরকারে থেকে কিভাবে দুর্নীতি দমন করা যায়, এমনকি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে কর্মসংস্থান বা অন্যান্য যে কোনো সামাজিক ক্ষেত্রে বা যে কোনো নীতি গ্রহণ করার ক্ষেত্রে একটা স্বচ্ছতা বজায় রাখা যায়, এমনকি নাগরিক ও জনমানুষের মন জয় করার মতো একটা সিদ্ধান্ত নেওয়া যায়, সেই দিকটা খুব গভীরভাবে ভেবে দেখবে রাজনৈতিক দলগুলো। এই ভাবনাটাই শাসকের মনে ঢুকিয়ে দিয়েছে। এমনকি পদত্যাগের ভয়, সরকার ভেঙে ফেলার ভয়, জেনজি আন্দোলনের ভয়, এটা সরকারকে ভাবাবে। এমনকি আগামী কয়েক বছর পরেই এই জেনজির সাথে সাথে জেন আলফাও উঠে এসেছে। আমরা ইতিমধ্যেই দেখেছি ছোট ছোট বাচ্চারাও কিভাবে রিলস করছে, ভিডিও করছে, শর্টস বানাচ্ছে, শাসকের বিরুদ্ধে কথা বলছে, শাসকের বিরুদ্ধে। ফলে এই যে জেন আলফা উঠে আসছে, সেই জেন আলফা আরও মারাত্মকভাবে আন্দোলনে প্রভাব ফেলবে। ফলে শাসক এবং বর্তমান যে দুর্নীতিবাজ নেতারা, তারা এখন থেকে সাবধান হয়ে যান, এখন থেকেই শুধরে যান, এটাই তাদের জন্য মঙ্গলময়। পাশাপাশি আমরা দালাল মিডিয়ার যদি কথা বলি, গদি মিডিয়ার যদি কথা বলি, সেই গদি মিডিয়ারও শুধরে যাওয়ার সময় এসেছে, সেই দালাল মিডিয়ারও শুধরে যাওয়ার সময় এসেছে।
কারণটা হচ্ছে যে যেভাবে জেনজি এবং ক্ষুব্ধ বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা সেই দালাল মিডিয়াকে দালাল বলে চিৎকার করছে তাদের দিকে, এমনকি অনেক সময় তারা আক্রমণেরও শিকার হচ্ছে, মানুষের ক্ষোভের শিকার হচ্ছে। ফলে মিডিয়া যে দালালি করছে, যেই মিডিয়াকে ফোর্থ পিলার বলা হয় গণতন্ত্রের, সেই গণতন্ত্রের ফোর্থ পিলাররা সাবধান হয়ে যান। তারাও যেন আগামীতে সরকারের বা শাসক দলের দালালি না করে তারা যেন নিরপেক্ষ খবর দেখায়, শাসককে যেন প্রশ্ন করতে পারে, এমনকি জনসাধারণ এবং নাগরিকের হিতার্থে, জনসাধারণ এবং নাগরিকের ভালোর জন্য এবং তাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে যেন কথা বলে শাসকের কাছে প্রশ্ন ছুড়ে দিতে পারে, অন্যায়ের প্রতিবাদ মেইনস্ট্রিম মিডিয়া করতে পারে, সেই দিকটাও লক্ষ্য রাখা উচিত। নাহলে এই মিডিয়াও ভবিষ্যতে ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করবে। মেইনস্ট্রিম মিডিয়া বলে আর কিছু থাকবে না। দালাল মিডিয়া যারা কন্টেন্ট ক্রিয়েটার, দালাল কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ায় দালালি করে, তারাই থেকে যাবে, মেইনস্ট্রিম মিডিয়া আর থাকবে না। ফলে তাদেরকেও শুধরে যাওয়ার সময় এসেছে। এবং যে অন্ধভক্তরা যারা একতরফাভাবে সরকারের সমর্থন করে, শাসক দলের মোদির সমর্থন করে, এবং যে কতগুলো মৌলবাদী সংগঠন আছে সেই সংগঠনগুলো যেগুলো ধর্মীয় মৌলবাদী সংগঠন, সেগুলো এই শাসক দলকে সমর্থন করে যাচ্ছে এবং একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, হিন্দু মুসলিম অ্যাঙ্গেল টানার চেষ্টা করছে। ডিপ স্টেট এবং বিদেশি ফান্ডের দ্বারা তৈরি, পাকিস্তান, বাংলাদেশ, চীনের দ্বারা উস্কানিমূলক বা ফান্ডের থেকে এই আন্দোলনের সূত্রপাত ইত্যাদি যারা বা এই আন্দোলনকে মদত করছে, এই সমস্ত বহিরাগত শক্তি বা দেশ বা পাকিস্তান, বাংলাদেশ, চীন সহ আমেরিকা এবং অন্যান্য ভারতের শত্রু রাষ্ট্রগুলো এই ছাত্রদের আন্দোলনকে এই সমস্তভাবে যারা দাগিয়ে দিচ্ছে, কনস্পিরেসি করার তৈরি করছে, তাদের মুখেও একটা চর মারলেন বলা যায় এই শাসক দল আজকে। কেননা আজকে আমরা দেখেছি যে নিজের হাতে শাসক দলের বা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, বর্তমান সরকারের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সোনাম ওয়াংচুককে খাইয়ে দিলেন। তাহলে আপনারা ভেবে দেখুন, যদি সোনাম ওয়াংচুক দেশদ্রোহী হয়, ডিপ স্টেটের দ্বারা বা বহিরাগত শক্তির দ্বারা পরিচালিত হয় বা ফান্ডেড হয়, তাহলে সেই দেশদ্রোহীকে, ডিপ স্টেটের ষড়যন্ত্রকারীকে নিজের হাতে খাইয়ে দেবে? নিশ্চয়ই নয়। তাহলে তো তারা নিজেরাও দেশদ্রোহী, শাসক দলও দেশদ্রোহী হয়ে যাবে। তাহলে অন্ধভক্তদের এবং যারা এই যে আমাদের মিথ্যা কুৎসা কনস্পিরেসি তৈরি করে, মানে তাদের নিজের গালে নিজেকে চর মারা উচিত যে তারা যে অন্যায়ভাবে দেশে অশান্তি তৈরি করছে, হ্যাঁ অ্যাকচুয়াল অশান্তিটা তৈরি করছে এই ধরনের মানে উস্কানিমূলক ভিডিও তৈরি করা, উস্কানিমূলক কন্টেন্ট ক্রিয়েটাররা, যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। ডিপ স্টেট ছাত্রদের আন্দোলনকে বলছে বহিরাগত শক্তির দ্বারা পরিচালিত, ডিপ স্টেট দ্বারা, চীন, বাংলাদেশ, আমেরিকা এই সমস্ত দেশের দ্বারা নিয়ন্ত্রিত বা অর্থ দিয়ে সহায়তা প্রদানকারী আন্দোলন হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাস্তবটা হলো, এই সমস্ত যদি হতো তাহলে আমাদের সুরক্ষামন্ত্রী, আমাদের গৃহমন্ত্রী, আমাদের ফরেন মিনিস্টাররা কী করছেন? অজিত দোভাল কী করছেন? অমিত শাহ কী করছেন? বিদেশ থেকে ফান্ড আসছে কীভাবে? তাহলে তো সবচেয়ে আগে এদের ইস্তফা দেওয়া উচিত। এরা আটকাতে পারছে না বিদেশি ফান্ড, এরা আটকাতে পারছে না বহিরাগত শক্তির প্রবেশ বা বহিরাগত শত্রুর প্রবেশ। তাহলে এই সমস্ত মন্ত্রীদের আগে পদত্যাগ করা উচিত। লজ্জা হওয়া উচিত এই সমস্ত ভক্তদের, যারা এই ধরনের কুৎসারে উঠিয়ে দেশে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। এই জিনিসটা তো আজকে প্রমাণিত যে সোনাম ওয়াংচুক কখনোই বিদেশি ফান্ড বা কোনো ধরনের বিদেশি শক্তি বা শত্রু শক্তির দ্বারা কোনো ধরনের আন্দোলন করেন না। তিনি একজন আন্তর্জাতিক পরিবেশপ্রেমী এবং সাথে সাথে তিনি একজন ইনোভেটর এবং তিনি একজন বৈজ্ঞানিক। তিনি সবসময় দেশের জন্য, এনভায়রনমেন্টের জন্য, সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য কাজ করে গেছেন। একজন আন্তর্জাতিক যিনি পরিবেশকর্মী বা পরিবেশবিদ, সে তো বিভিন্ন সময় আন্তর্জাতিক প্রজেক্ট নিয়ে কাজ করবে, সেই প্রজেক্টের জন্য খরচা হবে, বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টের ফান্ড তার কাছে আসবে, সেগুলো সে ভালো কাজে লাগাবে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য লাগাবে, উন্নয়নের জন্য লাগাবে, পরিবেশের জন্য লাগাবে এবং গরিব মানুষের জন্য উপকার হয় সেই কাজেই লাগাবে, ক্লাইমেটের জন্য লাগাবে, ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন যে খারাপ প্রভাব সেইগুলোকে কাটিয়ে ওঠার জন্য তিনি সেই কাজ করে যান, সেই ফান্ড কাজে লাগান। ফলে শত্রু হিসেবে, দেশের শত্রু হিসেবে তাকে গদ্দার হিসেবে বলা, দেশদ্রোহী বলা, এটা একটা অন্যায় এবং শাসক দলও এটা তাকে কখনো সরাসরি বলে না। শাসক দল বা যারা তাদের চাটুকার মিডিয়া এবং দালাল মিডিয়া এবং কিছু দালাল কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিউ পাওয়ার জন্য এই সমস্ত কিছু কুৎসা রটায়, তাদের মুখে আজকে কালি লেগে গেল। তারা আজকে দেখবেন যে অনেকেই যারা কিছুদিন আগেও সোনাম ওয়াংচুককে গালিগালাজ, দালাল ইত্যাদি বলছেন, তারা আজকে এখন তার মানে সোনাম ওয়াংচুক যে অনশন ভাঙলেন সেই ভিডিওতে গিয়ে তারা লাভ রিয়েক্ট দিচ্ছেন, তাদেরকে সমর্থন করছেন। মানে এরা এতটাই অন্ধভক্ত যে শাসক দল যখন যেরকম হাওয়া তৈরি করবেন সেই হাওয়ায় তারা ভেসে বেড়াতে চান। মানে এদের নিজস্ব বিচার বুদ্ধি বা নিজস্ব যে একটা চিন্তাভাবনা, সেই সমস্ত কিছু এরা খুঁজে বসতে শুরু করেছে। এদের মস্তিষ্ক এতটাই খারাপভাবে ব্রেন ওয়াশড হয়ে গেছে যে এদের ব্রেন ওয়াশ এমনভাবে করা হয়েছে যে এরা ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে পারে না।
কোনো রকমভাবে ভিউ পাওয়ার জন্য এবং শাসকের থেকে কিছু টাকা পাওয়ার জন্য এরা দালালি করতে শুরু করে দিয়েছেন, সমাজে একটা অস্থিরতা তৈরি করতে শুরু করছেন এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা। যাই হোক, কিন্তু রাজনীতির প্রসঙ্গে যদি আসি, যে এবার অন্তত শাসক দল বুঝতে পেরেছে যে হিন্দু মুসলিম খেলা, ধর্মীয় বিভেদ বা ধর্মীয় বিভাজন, জাতি ধর্মের কাস্টের বিভাজন আর বেশি দিন চলবে না। সাদা কালো, ধর্ম হিন্দু মুসলিম এবং ছোটো জাত উঁচু জাত, দরিদ্র ধনী এবং দলিত ইত্যাদিতে বিভক্ত করা যাবে না, দেশবাসীকে ইত্যাদিতে বিভক্ত করে আর ভোট পাওয়া যাবে না। মানুষ এবার সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে একজোট হতে শুরু করেছে। মানুষ এবার চেষ্টা করছে কীভাবে স্ট্রং একটা শক্তিশালী বিরোধী তৈরি করা যায়। মানুষ এটা তৈরি করছে, বিরোধী দল যতটাই সিট পাক না কেন, ছাত্র সংগঠন, জেনজি এবং এই ধরনের মানুষরা যারা সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতে আপোষ করে না, বুকে এই সাহসটা আছে, তারা একজোট হয়ে পথে নেমেছে, আন্দোলনে নেমেছে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে এবং কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করেছে। যদিও দালাল কন্টেন্ট ক্রিয়েটর এবং তাদেরকে চোখের উপর জবাব দিতে শুরু করেছে এই ধরনের সুচিন্তিত মতামতকারী কন্টেন্ট ক্রিয়েটররা। যাই হোক, আজকে রাজনীতির প্রসঙ্গে আরও এটা কথা বলা যায় যে আজকে শাসক দল ভয় পেতে শুরু করেছে, কারণ আগামীতে 2029 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে শাসক দল কীভাবে ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে, আবার সেই চিন্তা তাদের কাছে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই জন্যে আজকে বাধ্য হয়ে সোনাম ওয়াংচুকের বিভিন্ন দাবি মেনে নিতে হলো এবং তাকে অনশন ভঙ্গ করালো সম্মানের সঙ্গে খাইয়ে দিয়ে। এবং আজকে প্রধানমন্ত্রীকে লাইভে আসতে হচ্ছে, এমনকি প্রধানমন্ত্রী রাত 12টার দিকে লাইভে এসে মানুষকে, দেশবাসীর উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে বার্তা দিতে হচ্ছে। এমনকি আমরা দেখেছি যে এর আগে বহু আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে এতটা সক্রিয়তার সঙ্গে করেননি, মানে যদিও এই বর্তমান আন্দোলন, ছাত্র আন্দোলনটাও যন্তর মন্ত্রে যে প্রচেষ্টা চলছে, এটাও সক্রিয়তার সঙ্গে, দ্রুততার সঙ্গে করেননি, কারণ নাহলে 26 দিন পর্যন্ত না খেয়ে অনশনে থাকতে হতো না সোনাম ওয়াংচুককে। এবং ছাত্রদের দাবিকে যদি মেনে নিত, এতদিন ছাত্রদের সঙ্গে যদি কথা বলতো, আহ্বান করতো তাদের আলোচনা শোনার জন্য, তাহলে এতদূর আন্দোলনটা আসতো না, এত বড় সারা দেশে ছড়িয়ে পড়তো না, এবং মোদী সরকার, বিজেপি সরকার এবং শাসক দলের যে ইমেজ এতটা খারাপ হতো না, এদের বিরুদ্ধে স্ট্রং জনমত তৈরি হতো না। এটা শাসক দলের নিজেদের ভুলে এবং শাসক দলের যে নেতারা, তারা একজন নির্দিষ্ট মন্ত্রীকে বাঁচানোর জন্য আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। কারণ প্রথমেই যদি এরা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা করিয়ে দিতেন এবং এই যে ইস্তফার দাবি, রেজিগনেশনের দাবি, এটা যদি মেনে নিতেন শাসক দল, তাহলে আন্দোলনটা নিশ্চয়ই আগেই ভেঙে দিতে পারতো শাসক দল। ফলে একজন মন্ত্রীকে, মানে তার এতটাই কি ক্ষমতা, এতটাই কি পাওয়ার যে তাকে পদত্যাগ করাতে পারছেন না শাসক দল, সরকার। হয়তো শাসক দলের এখানে অভিমত থাকতে পারে, বা তাদের চিন্তাভাবনার মধ্যে একটা, বা তাদের একটা স্ট্র্যাটেজি থাকতে পারে যে এইভাবে যদি আমরা ছাত্রদের আন্দোলনের কাছে মাথা নত করে রেজিগনেশন দিয়ে দিই আমাদের মন্ত্রীকে, বা রেজিগনেশন করতে বলি, তাহলে হয়তো এরপরে আরও অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধেও আওয়াজ উঠবে, তাদেরকেও রেজিগনেশন দিতে হবে, বা আরও স্ট্রং মতামত রেজিগনেশনের জন্য আরও আন্দোলন শুরু হবে, জোরদার আন্দোলন। এই একটা চিন্তাভাবনা থাকতে পারে। কিন্তু একটা বিষয়ের একাধিক পার্সপেক্টিভ বা অ্যাঙ্গেল থাকে। একটা অ্যাঙ্গেল হলো যে যদি আন্দোলনকে আগেই দমিয়ে দিত, রেজিগনেশন দিয়ে অন্য কাউকে দায়িত্ব দিত, তাহলে আন্দোলনটা এতটা ছড়াতো না, জনমত এতটা ছড়াতো না। ফলে শাসক দলের একটা আরও ভাবমূর্তি টিকে থাকতো যে না, এরা অন্যায়ের বিরুদ্ধে আপোষ করছে না। যাই হোক, এছাড়াও যদি সোনাম ওয়াংচুকের যে অনশন, তারা যে 26 দিন পর্যন্ত তাকে অনশন করতে হলো, না খেয়ে থাকতে হলো, হাঙ্গার স্ট্রাইক করতে হলো, এটা যদি আগেই ভাঙিয়ে দিতেন, এমনকি সোনাম ওয়াংচুকের সঙ্গে আগেই যদি কথা বলতেন, তার সঙ্গে আলোচনায় বসতেন, তাহলে সোনাম ওয়াংচুক নিশ্চয়ই আগেই আন্দোলন ভেঙে দিতেন বা তার অনশন ভেঙে দিতেন। আজকে 26 দিন পর্যন্ত তাকে থাকতে হতো না, 6 দিনের মাথায় যদি সে অনশন ভেঙে দিতে পারতেন, তাহলে নিশ্চয়ই এতদিন আরও জনমত তৈরি হতো না সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে। শাসক দলের একটা স্ট্র্যাটেজির ভয়, বা শাসক দলের হয়তো এটা একটা পরিকল্পনার অভাব ছিল, জানি না কী ছিল তার চিন্তাভাবনা, বা তারা অন্য অ্যাঙ্গেলে ভেবেছেন বা অন্য স্ট্র্যাটেজি তৈরি করেছেন। হয়তো ভেবেছেন যে না, একদিন নিজে থেকে এরা অনশন ভেঙে দেবেন, একদিন নিজে থেকেই এরা আন্দোলন থেকে উঠে যাবেন। কিন্তু ধীরে ধীরে যে আন্দোলন আরও বাড়তে শুরু করেছে, জনমত আরও স্ট্রং হতে শুরু করেছে শাসক দলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, এটা এতদিনে গিয়ে বুঝতে পেরেছে। 20 তারিখ সবচেয়ে ভালো বুঝেছে, যখন নির্মমভাবে ছাত্রদের পেটানো হচ্ছে, এমনকি ছাত্রদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য ইট ভর্তি, মানে পাথর ভর্তি ট্রাক এনে রাখা হয়েছে, ভাঙা গাড়ি এনে রাখা হয়েছে, যাতে এগুলো দেখানো যায় যে না, এগুলো ছাত্ররা ভেঙেছে। ফলে ছাত্রদের উপর যে লাঠিচার্জ হয়েছে, নির্মমভাবে আঘাত করা হয়েছে, মেয়েদের গোপন অঙ্গে আঘাত করা হয়েছে, গোপন অঙ্গে অশ্লীলভাবে টাচ করা হয়েছে, এই ধরনের ফুটেজ আমরা দেখতে পেয়েছি। ফলে এই আন্দোলন, জনমত আজকে সোশ্যাল মিডিয়ার যুগে চারিদিকে দ্রুততার সঙ্গে রকেটের গতিতে ছড়িয়ে পড়েছে। এবং মেইন স্ট্রিম মিডিয়া যেহেতু শাসক দলের দালালি করছে, মেইন স্ট্রিম মিডিয়া এগুলো দেখানো হবে না, স্বাভাবিক, যেহেতু মেইন স্ট্রিম মিডিয়ায় দেখানো যাচ্ছে না। কিন্তু সোশ্যাল মিডিয়া তো আজকাল মেইন স্ট্রিম মিডিয়ার থেকেও ভালো কাজ করছে, দ্রুততার সঙ্গে কাজ করছে। ফলে মেইন স্ট্রিম মিডিয়া আজকাল কজন মানুষ দেখে?
কেউই দেখতে চায় না, খুব কম সংখ্যক মানুষ দেখে। বেশিরভাগই সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ছে, বা আরও একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সমস্ত আন্দোলনের ফুটেজ রিলস আকারে ছড়িয়ে পড়ছে। ফলে মানুষ জানতে পারছে আজকে শাসকের প্রকৃত চরিত্র কী, মানুষ জানতে পারছে আজকে বিজেপির প্রকৃত চরিত্র কী, মানুষ জানতে পারছে আজকে সরকারের প্রকৃত চরিত্র কী, এদের উদ্দেশ্য কী। এরা যে আগলে রাখছে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের, এরা যে আগলে রাখছে সিস্টেম ধ্বংসকারী যে মানুষরা, যারা আধিকারিকরা জড়িত আছে এই সমস্ত দুর্নীতির সঙ্গে, সেটা আজকে মানুষ নিজের চোখে স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পারছে। ফলে যতই কিছু কন্টেন্ট ক্রিয়েটর দালালি করুক, যতই কিছু মিডিয়া এবং দালাল মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, গদি মিডিয়া দালালি করুক না কেন, কয়টা পয়সার জন্য এদের বিরুদ্ধে আওয়াজ না তুলে উল্টে সরকারকেই সাপোর্ট করে এদেরকেই দেশদ্রোহী বলুক না কেন, সাধারণ মানুষ তো অ্যাকচুয়াল বাস্তবটা চোখের সামনে দেখতে পাচ্ছে। নিট দুর্নীতি হচ্ছে, এটা চোখের সামনে দেখতে পাচ্ছে, প্রমাণিত পাচ্ছে। এবং নিজেদের যে ছেলে মেয়েরা, সন্তানরা, আত্মীয় স্বজনরা যারা পরীক্ষা দিচ্ছে, নিট পরীক্ষায় মানে পেপার লিকের ফলে যাদের কেরিয়ারে সংকট দেখা দিচ্ছে, এবং তারা একটা সময় একটা পরীক্ষার প্রস্তুতি নিয়ে সে পরীক্ষা ভালো হওয়ার পরেও পেপার লিকের কারণে যখন ক্যান্সেল হয়ে যায়, ফলে দুবারা তাকে নতুনভাবে প্রস্তুতি নেওয়া এবং সেই যে একই রকম রেজাল্ট করবে, ভালো পরীক্ষা হবে দ্বিতীয়বার, তার কোনো নিশ্চয়তা না থাকার ফলে এই সরকারের বিরুদ্ধে জনমত আরও বেশি করে তৈরি হচ্ছে। মানুষ সত্যটা বুঝতে পারছে। ফলে যতই বলো নিট পাস করার পরে যারা পাস করেছে তারা উল্লাস করছে, আনন্দ করছে, এবং অন্যরা মানে দেশবিরোধী শক্তিরা আন্দোলন করছে, এটা ভুল কথা। মানে পাস তো যারা দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে কেউ না কেউ করবে, ফলে যারা পাস করবে তারা আনন্দ উল্লাস করবেই। কিন্তু কথাটা হলো যে এই যে একটা দুর্নীতি, এর বিরুদ্ধে তো আন্দোলনও করা উচিত। ফলে যতই সেকেন্ড বয় বা অল ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড যার, সে যতই যাই বলুক না কেন যে পড়াশোনা করে নাম্বার বাড়াতে পারি, আন্দোলন করতে পারবো না, কিন্তু যে ফার্স্ট বয় সেও কিন্তু এটা বলেছে যে আন্দোলনও একটা গণতন্ত্রের অঙ্গ। সুষ্ঠু সমাজে সুষ্ঠু গণতান্ত্রিক পরিকাঠামো বা একটা দেশ তখনই সুষ্ঠু গণতন্ত্র বা সুষ্ঠু গণতান্ত্রিক সরকার সেই দেশে পরিচালিত হবে যখন সেখানে বিরোধী জনমত স্ট্রং হবে, আন্দোলন হবে, শান্তিপূর্ণভাবে জনমত প্রতিষ্ঠা পাবে, সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতে পারবো। ফলে যে যাই বলুক, কথাটা হলো যে বিজেপি একটু রাজনৈতিকভাবে এখানে কোণঠাসা হয়ে গেছে। কারণ 6 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে বা 6 দিনের মধ্যেই আন্দোলনটা দমিয়ে রাখতে পারতো, সর্বমঞ্চের অনুষ্ঠান ভঙ্গ করতে পারতো, সেটা করেননি। টেনে টেনে এরা আন্দোলনকে বড় করতে চেয়েছেন। যেরকম কৃষক আন্দোলন হয়েছে, যেরকম শাহিনবাগ আন্দোলন হয়েছে, বিভিন্ন ধরনের আন্দোলনকে শাসক দল টেনে টেনে দীর্ঘস্থায়ী পর্যায়ে নিয়ে যায় যে কতদিন করতে পারছে দেখি। কিন্তু এখন যেহেতু শাসকের বিরুদ্ধে জনমত বহুমত স্ট্রংভাবে তৈরি হতে শুরু করেছে, ফলে 2029 সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে শাসক দল একটু হলেও নমনীয় হতে, মাথা ঝুঁকাতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতৃত্বরা। কারণ এখানে আমরা দেখেছি প্রাক্তন শিক্ষামন্ত্রী স্বয়ং নিজে বলেছেন যে প্রাক্তন আগের শিক্ষামন্ত্রী ছিল বিজেপির, সে নিজেই বলেছে ছাত্রদের আন্দোলনকে অবশ্যই সমর্থন জানানো উচিত, ছাত্রদের দাবি দাওয়াকে অবশ্যই মেনে নেওয়া উচিত, ছাত্রদের হয়ে ছাত্রদের হিতে কথা বলা উচিত এবং সিস্টেমকে দুর্নীতিমুক্ত করা উচিত, মানে এরকম বলেছেন। ফলে শাসক দলের অন্দরেও বিভিন্ন নেতা মন্ত্রী নেত্রী যারা আছেন একটু হলেও সুচিন্তিত, তারা ছাত্রদের সমর্থনে এগিয়ে আসছেন। ফলে যেহেতু শাসক দলের নিজেদের মধ্যে আত্মসমালোচনা শুরু হয়েছে, নিজেদের দোষ ত্রুটি খুঁজে বের করতে শুরু করেছে শাসক দল, ফলে এটা অবশ্যই একটা পজিটিভ দিক শাসকের পক্ষে। যদিও যতটাই দেরি হোক না কেন, কিন্তু কাল না হয় আজ যেহেতু করেই নিয়েছে বা করতেই হতো, ফলে আজকে 26তম দিনে এসেও যদি শাসক দল সনমংচকের দাবি দেওয়া মেনে নিয়ে তাকে অনশন ভঙ্গ করেন, সেটা অবশ্যই একটা পজিটিভ এবং সাধুবাদ জানানোর মতো শাসক দলের পক্ষে। যদিও এর সুদূরপ্রসারী প্রভাব কতটা পড়বে সিস্টেমে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং অন্যান্য পরিবেশ বিষয়ক দুর্নীতির ক্ষেত্রে, সেটা তো সময়ে দেখা যাবে। কারণ আমরা অনেক সময় দেখেছি যে শাসক দল একটা যে কোনো কাজকে বিভিন্ন উদ্দেশ্যে, বিভিন্ন একাধিক উদ্দেশ্য নিয়ে করে থাকে। ফলে তাদের পরবর্তী ইন্টারেস্ট বা উদ্দেশ্য কোথায় কীভাবে কাজে লাগাবেন সেটা আমরা সময় দেখতে পাবো। কিন্তু আপাতত সনমংচকে বাঁচিয়ে রাখাটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, শাসকেরও সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। ফলে শাসক দল যে সনমংচকের অনশন ভাঙিয়েছেন এবং তাকে খাইয়েছেন এবং তার বিভিন্ন দাবি দেওয়া মেনেছেন, তাকে সম্মানের সহিত ট্রিটমেন্ট করছেন, কেয়ার করছেন, এটাকে শাসক দলকে অবশ্যই সাধুবাদ এবং ধন্যবাদ প্রাপ্য শাসক দল এবং নরেন্দ্র মোদী সরকার। কিন্তু শাসক দল যদি আগামীতে আবার একই রকম দুর্নীতি এবং একই রকমভাবে সাধারণ মানুষের হিতে কাজ না করে, পুঁজিপতিদের জন্য কাজ করে এবং সমাজে তার যে অন্ধভক্তরা আছে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার বা অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, তাহলে আবার এই আন্দোলন হবে। ভবিষ্যতে তো আরও আন্দোলন কোনো না কোনো বিষয়ের উপর হবে। এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্রের নিয়ম। ফলে শাসক দল যেন এই বিষয়ে সজাগ থাকে এবং আগামীতে শাসক দলের যে রাজনৈতিক যে একটা স্ট্র্যাটেজি, সেটা কোন দিকে যাবে, তারা কোন পথে রাজনীতিতে শক্তিশালী এবং
2029-এ পুনরায় ক্ষমতা দখলের জন্য ছক কষবেন, সেটা তো আমরা সময়ই দেখতে পাবো, সে বিষয়ে আলোচনা করব। তো আজকের আলোচনা প্রসঙ্গে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং দি ন্যারেটিভ অ্যানালিস্টের পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।